হাই এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করব আমাদের পার্ট 2। ঠিক আছে, এর আগের দিন আমরা পড়েছিলাম কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তার শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো হচ্ছে পরিচলন স্রোত ও ঝড় কিভাবে হয়। ঠিক আছে, তো আমাদের দিনের বেলা কি হয়, সূর্যের তাপে এই স্থলভাগ আছে, এই সমুদ্রের তুলনায় স্থলভাগটা কি হয় বেশি উত্তপ্ত হয়। যার ফলে কি এখানকার যে বায়ু রয়েছে, স্থলভাগের যে বায়ু রয়েছে, এই স্থলভাগের বায়ু কি হয় সমুদ্রের যে বায়ু রয়েছে এর তুলনায় বেশি উত্তপ্ত হয়। তার ফলে কি এটা বেশি উত্তপ্ত বলে কি হবে, এখানকার বায়ুটা কি হবে উপরে উঠে যাবে। উপরে উঠলে কি হবে, এটা বায়ু শূন্য হয়ে যাবে। এই বায়ু শূন্য হয়ে গেলে কি হবে, এই যে আমাদের সমুদ্র পৃষ্ঠের যে বায়ু রয়েছে, এই সমুদ্র পৃষ্ঠের বায়ু থেকে আমাদের এই স্থলভাগে চলে আসবে। ঠিক আছে, এই যে বায়ু শূন্য অবস্থা আছে কিনা, এইখানকার বায়ু যদি উপরে উঠে যায় তাহলে এখানে কি সৃষ্টি হবে, নিম্নচাপ। ঠিক আছে, আর এই জায়গাটা কি হবে, ভারী বায়ু রয়েছে এখানে, তো এটা কি সৃষ্টি হবে উচ্চচাপ। ঠিক আছে, এই নিম্নচাপ উচ্চচাপ থেকে যখন বায়ু নিম্নচাপ অঞ্চল প্রবাহিত হয়, আমরা জানি কি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, তখন উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু যখন নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয় তখন কি হবে, সেটাকে সমুদ্র বায়ু বলে। ঠিক আছে, যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে বায়ুটা স্থলভাগে দিয়ে যাচ্ছে তাই এটাকে নাম হচ্ছে সমুদ্র বায়ু। ঠিক আছে, সমুদ্রের দিক দিয়ে যাবে। ঠিক আছে, তো রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা হচ্ছে কি সমুদ্রের বায়ুর তুলনায় স্থলভাগের যে বায়ুটাকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কি হবে, এটা এই বায়ুটা কি হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটা। আর এটা কি হয়, এটা উষ্ণই থাকে। ঠিক আছে, এটা যদি উষ্ণ বা গরম থাকে কিনা, তো এই বায়ুটা কি হবে উপরের দিকে উঠবে। গরম বায়ু কি হয় হালকা হয়, হালকা হলে কি হবে সেটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে কি হবে, এই ঠান্ডা বায়ুটা আছে কিনা, এই ঠান্ডা বায়ুটা হালকা হয়ে গেলে এখানে নিম্নচাপ সৃষ্টি হবে। আর এখানে যদি ঠান্ডা বায়ু আছে, ভারী বায়ু আছে, তাহলে কি হবে, এখানে কি উচ্চচাপ সৃষ্টি হবে। ঠিক আছে, এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটাকে নিম্নচাপের অঞ্চল থেকে প্রবাহিত হবে। যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে তাই এটার নাম কি স্থলবায়ু। ঠিক আছে, যেহেতু স্থলভাগ থেকে মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়, আমরা জানি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়। ঠান্ডা বায়ু থেকে উষ্ণ বায়ুটাকে উপরে উঠে গেছে, ঠান্ডা বায়ুটাকে নিচে আছে, তাই কি হবে এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তাই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে, এটাকে বলা হয় কি স্থলবায়ু। যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হয়েছে তাই এটার নাম কি স্থলবায়ু। ঠিক আছে, আর আমরা জানি কি ঝড় কিভাবে হয়, এই উচ্চচাপ আর নিম্নচাপ অঞ্চলের মধ্যে যখন চাপের পার্থক্য হয় তখনই কি আমাদের ঝড় হয়। যেমন হচ্ছে সাইক্লোন, টাইফুন, টর্নেডো। ঠিক আছে, এই সমস্ত। এবার আমরা পড়বো কি আমাদের যে ওজোন স্তর, ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাসের সৃষ্টিটা কিভাবে হয়। ঠিক আছে, তো আমরা জানি আমাদের সূর্য থেকে যে আমাদের অতিবেগুনি রশ্মি আসে, আলট্রাভায়োলেট রশ্মি, যেটাকে আমরা কি ইউভি রশ্মি বলি, ইউভি বি আর ইউভি সি। এই আলট্রাভায়োলেট রশ্মি আসে, এটা কি করে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে অক্সিজেন রয়েছে এই দ্বিপরমাণু বিশিষ্ট। ঠিক আছে, মানে এখানে দুটো পরমাণু রয়েছে অক্সিজেনের। ঠিক আছে, এই দ্বিপরমাণু বিশিষ্ট অক্সিজেন গ্যাসকে কি করে এই আলট্রাভায়োলেট রশ্মি, যেটা কি হয়, যেটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। ঠিক আছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলট্রা, এটাকে দুটো অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে একটা অক্সিজেন অণু নেই শুধু না, অনেকগুলো রয়েছে, অসংখ্য কোটি কোটি রয়েছে কিনা। তো এই অক্সিজেন, আরেকটা অক্সিজেন অণু এই একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি করে, কার দ্বারা, অনুঘটকের মাধ্যমে। ঠিক আছে, অনুঘটক বলতে কি বোঝায়, অনুঘটক যে বিক্রিয়াটা ঘটায়। ঠিক আছে, এই অনুঘটক থেকে ওজন গ্যাসে পরিণত হয়ে যাবে আর কি তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, এই O3 মানে তো জানি আমরা কি ওজন গ্যাস। ঠিক আছে, এই O3 ওজন গ্যাস সৃষ্টি করবে আর তাপ উৎপন্ন হবে। এভাবে হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল থেকে ওজন স্তর সৃষ্টি হয়। এবার আমরা বলবো ওজন স্তরে কি ধ্বংস কিভাবে হয়। ঠিক আছে, আমরা জানি কি এটা হচ্ছে ওজন গ্যাসের সংখ্যা। এই ওজন গ্যাসটা কি করে আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে, যেটা কি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। ঠিক আছে, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এই আলট্রাভায়োলেট রশ্মি আর কি ওজন গ্যাসকে কি করবে, একটা অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত করবে। ঠিক আছে, আবার এই একটা ওজন গ্যাস আবার একটা এই অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে, একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি করবে, দুটা অক্সিজেন অণু তৈরি করবে। ঠিক আছে,
এই অক্সিজেন গ্যাসটা প্রথমে কি হবে, একটা অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণু রূপান্তরিত করলো, তারপর আবার একটা ওজোন গ্যাস। কারণ বায়ুমণ্ডলে তো আমাদের একটা ওজোন গ্যাস নেই না, অসংখ্য কোটি কোটি ওজোন গ্যাস রয়েছে। এই একটা ওজোন গ্যাস করলো আর একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে দুটো অক্সিজেন অণু তৈরি করলো, ঠিক আছে। এভাবে আমরা ওজোন গ্যাসের কি হয়, ধ্বংস হয়, ঠিক আছে। এই ওজোন গ্যাসের যে ধ্বংস হয়, সৃষ্টি আর ধ্বংস, ওজোন গ্যাসের যে সৃষ্টি হয় আর কি ধ্বংস যে হয়, এই দুটো কি একসাথেই চলতে থাকে, ঠিক আছে। যদি ধ্বংসটা কি বেশি হয় সৃষ্টির তুলনায়, যদি ধ্বংসটা কি হয় বেশি হয় কার তুলনায়, সৃষ্টির তুলনায়, তাহলে কি হবে, আমাদের থেকে ওজোন স্তর থেকে হবে ক্ষয় হবে। এই যে ক্ষয় হয় ওজোন স্তরটা, এটা দুই উপায় হয়, একটা হচ্ছে প্রাকৃতিক উপায় আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট উপায়। মনুষ্য সৃষ্ট বলতে এই মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে, যেমন আমরা বিভিন্ন রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি এসব ব্যবহার করি, এইসব থেকে যে আমাদের সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন বা বিভিন্ন নাইট্রাস অক্সাইড জাতীয় যে যৌগগুলো আমাদের বের হয়, সেগুলোকে আমাদেরকে ওজোন স্তরকে ধ্বংস করে, বা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে আমাদের ওজোন স্তরকে ধ্বংস। আমরা করবো কি, এই ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি যৌগ সমূহের ভূমিকা, ঠিক আছে। ওজোন যে স্তর আছে, ওজোন স্তর ধ্বংসে এই ক্লোরোফ্লোরোকার্বন যৌগ সমূহের যে ভূমিকা কি, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করবো, ঠিক আছে। এই সিএফসির যে বায়ুতে যে বিভিন্ন ধর্ম দেখা যায়, ঠিক আছে, এটা কি নিষ্ক্রিয়, ঠিক আছে। এটা হচ্ছে বিসিন, আর এটা কি অদাহ্য। অদাহ্য মানে কি সহজে আগুন লাগবে না, ঠিক আছে, যার ফলে আমরা কি ফ্রিজ, এসি এসব ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো আমাদের যে সিএফসি রয়েছে কি না, এই ক্লোরোফ্লোরোকার্বন কি আমাদের সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি যেটাকে আমরা বলি, সেই অতিবেগুনি রশ্মির সঙ্গে কি হয়, রিয়াকশন করে কি হয়, এই সক্রিয় ক্লোরিন পরমাণুকে বিভাজিত করে, এখান থেকে সক্রিয় ক্লোরিন পরমাণু বিভাজিত করে, ঠিক আছে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু যে আছে, ঠিক আছে, এই সক্রিয় ক্লোরিন পরমাণু আমাদের যে এই স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাসের চিহ্ন O3 বা সংকেত O3, ঠিক আছে, এর সাথে যুক্ত হয়ে কি করে আমাদের ClO, যেটা আমরা বলি ক্লোরিন মনোক্সাইড, আর কি উৎপন্ন করে, এখান থেকে কি উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে। ক্লোরিন মনোক্সাইড আর কি অক্সিজেন অণু সৃষ্টি করে, ঠিক আছে। এই যে ClO, এই ক্লোরিন মনোক্সাইড আমাদের যে বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কি করবে, ক্লোরিন পরমাণু আর কি দুটো অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরিন পরমাণুকে সক্রিয় আর কি দুটো কি অক্সিজেন অণু নির্গত করে, ঠিক আছে। দেখলাম ওই আমাদের ক্লোরোফ্লোরোকার্বন যে আছে, ক্লোরোফ্লোরোকার্বন বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের যে ওজোন স্তরের যে ওজোন গ্যাস রয়েছে সেটাকে কীভাবে ধ্বংস করে, ঠিক আছে। এটা আমরা উদাহরণের সাথে দেখছি, বিভিন্ন ক্লোরোফ্লোরোকার্বনের যে দুটো যৌগ রয়েছে, ক্লোরোফ্লোরোকার্বন গঠিত দুটো যৌগ হচ্ছে নিলাম আমরা একটি, একটাতে ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, যেটাকে CFCl3, আর কি ডাইফ্লোরোমিথেন, যেটা কি সংকেত CF2Cl2, ঠিক আছে। প্রথমে আমরা দেখছি ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, যার কি সংকেত CFCl3, ঠিক আছে। এই CFCl3 এই সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি আছে, সেই অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হয়, CFCl2 আর কি একটা সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, ঠিক আছে, সক্রিয় ক্লোরিন পরমাণু, ঠিক আছে। এই CFCl3 কি CFCl2 আর কি সক্রিয় ক্লোরিন পরমাণু যুক্ত বের করে, ঠিক আছে। এই সক্রিয় ক্লোরিন পরমাণুকে আমাদের বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে যে ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে কিনা, সেই ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, ClO আর কি একটা অক্সিজেন অণু, ঠিক আছে। এই ClO এটা ক্লোরিন মনোক্সাইড, ঠিক আছে, এটার নাম কি ক্লোরিন মনোক্সাইড। এই ক্লোরিন মনোক্সাইড কি করে, ক্লোরিন মনোক্সাইড এই বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস রয়েছে এর সাথে যুক্ত হয়ে কি করবে, দুটো অক্সিজেন অণু আর কি সক্রিয় একটা ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে, ঠিক আছে। এভাবে আমাদেরকে বায়ুমণ্ডলের কি ওজোন গ্যাসটাকে ধ্বংস করে, ঠিক আছে। CFCl3 ওজোন গ্যাস ছিল, ওজোন গ্যাসটা কি দুটো অক্সিজেন অণুতে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে। আমাদের এভাবে ওজোন গ্যাসটা ওজোন স্তরে ওজোন গ্যাসটা ধ্বংস হয়, ঠিক আছে। এটা আমরা দেখলাম কি CFCl, ঠিক একই রকম ভাবে কি হবে, এই ডাইক্লোরোমিথেন CF2Cl2, ঠিক আছে, এটা হবে আমাদের ইউভি রশ্মি অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হবে, এটা ভেঙে উৎপন্ন করবে CF2Cl, আর এটাকে সক্রিয় কি ক্লোরিন পরমাণু, ঠিক আছে, সক্রিয় ক্লোরিন পরমাণু, ঠিক আছে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু কি হবে, আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে তার সংকেত কি O3, এর সাথে যুক্ত করে উৎপন্ন হবে ClO ক্লোরিন মনোক্সাইড আর কি অক্সিজেন অণু, ঠিক আছে।
এটা নাম কি ক্লোরিন মনোক্সাইড, এটাও কি সক্রিয়, ঠিক আছে। এই ক্লোরিন মনোক্সাইড কি আবার বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস রয়েছে এর নাম কি O3, এর সাথে যুক্ত হয়ে গেলে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু আর কি হবে দুই অণুকে অক্সিজেন উৎপন্ন করবে, ঠিক আছে। এভাবেই আবার ওজোন গ্যাস ছিল, তো ওজোন গ্যাসটা কি অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে। এভাবে ওজোন গ্যাসটা কি ধ্বংস হয়। আমরা এই ক্লোরোফ্লোরো কার্বনের যৌগ সমূহের ভূমিকা বললাম। এবার আমরা বলবো কি বিভিন্ন যে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড যৌগের যে ভূমিকা ওজোন গ্যাস ধ্বংসের জন্য সেটা আমরা বলবো, ঠিক আছে। যেটা কিন্তু সংক্ষেপে NOx লিখে, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, বা আরেকটা নাম হচ্ছে কি নাইট্রোজেন মনোক্সাইড, আরেকটা নাম কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। প্রথমে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্রথমে নাইট্রোজেন মনোক্সাইডটা বলছি। নাইট্রোজেন মনোক্সাইড কি আমাদের বায়ুমণ্ডল হচ্ছে ওজোন স্তরে ওজোন গ্যাসটা হচ্ছে এর সাথে যুক্ত হয়ে কি করবে NO2 আর কি করবে অক্সিজেন উৎপন্ন করবে, ঠিক আছে। দেখে নিচ্ছি সমান আছে কিনা। এখানে নাইট্রোজেন একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে অক্সিজেন একটা, এখানে তিনটা, মানে টোটাল চারটা, এখানে দুটা, এখানে দুটা, টোটাল চারটা, ঠিক আছে, সমতা বিধান, ঠিক আছে। এটা হলো আমাদের নাইট্রোজেন মনোক্সাইড। এবার আমরা বলি নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়াটা NO2, এটা হলো বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে আমাদের হচ্ছে এই নাইট্রিক অক্সাইড আর কি উৎপন্ন করবে দুই অণু অক্সিজেন উৎপন্ন করবে, ঠিক আছে। আমরা দেখে নিচ্ছি সমতা বিধান করে ঠিক আছে কিনা। এখানে N দুটো একটা আছে, এখানে একটা N আছে, এখানে O দুটো আছে, এখানে তিনটা আছে, টোটাল পাঁচটা। এখানে একটা অক্সিজেন আছে, আর এখানে কয়টা আছে, এখানে একটা আছে, আর এখানে কয়টা আছে দুটা, এখানে সামনে দুই আছে, মানে কি গুণ হবে, দুই আর দুই চার, চার আর এক যোগ করলে কত পাঁচ। অক্সিজেন এখানে পাঁচটা রয়েছে, এখানে কয়টা রয়েছে, এখানে তিনটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তো তিন আর দুই মাঝখানে দুই এর যোগ আছে কিনা, তো এখানে যোগ করবো, দুই প্লাস তিন কত হচ্ছে পাঁচ, তাহলে কি N দুটো আছে, N একটা আছে, আর অক্সিজেন কত আছে পাঁচটা আছে, এখানে পাঁচটা আছে, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে ওজোন গ্যাসটি কিন্তু অক্সিজেনে ভেঙে গেল, ঠিক আছে। এভাবে আমাদেরকে বিভিন্ন যে নাইট্রোজেন যুক্ত যে যৌগগুলো আছে এভাবে আমাদের ওজোন গ্যাসকে বা ওজোন স্তরকে ধ্বংস করে। আমরা পড়বো হচ্ছে আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের উপর যে ওজোন স্তরের ধ্বংসের যে ক্ষতিকারক প্রভাবগুলো সেই সম্পর্কে পড়বো, ঠিক আছে। আমাদের সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, অতিবেগুনি রশ্মি যখন আমাদের ভূপৃষ্ঠে আপতিত হয় এবং ভূপৃষ্ঠে আপতিত হলে কী হবে ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেটা বেড়ে যাবে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়লে কী হবে আমাদের মেরু অঞ্চলের যে বরফগুলো আছে সেই বরফগুলো গলে যাবে। এই বরফ গলে যাওয়ার ফলে কী হবে আমাদের পৃথিবীর যে সমুদ্রের যে জলতলের উচ্চতা আছে সেটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে বা বাড়বে, ঠিক আছে। আমাদের যে ওজোন স্তর যদি ধ্বংস হয়, ঠিক আছে, ওজোন স্তর ধ্বংস হলে কী হবে আমাদের যে ক্যান্সার সৃষ্টি হবে বা সানবার্ন হবে বা চোখে আমাদের থেকে ছানি পড়বে এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যাবে, ঠিক আছে। উদ্ভিদ বা প্রাণীদের যে প্রজনন ক্ষমতা সেটা হ্রাস পাবে বা কমে যাবে, ঠিক আছে। আর সালোক সংশ্লেষ ও শস্য ফলনের হারটাকে কমে যাবে, ঠিক আছে। আর জলে থাকা বিভিন্ন ধরনের যে অ্যালগি, ব্যাকটেরিয়া এবং প্ল্যাঙ্কটন জাতীয় যে জীবেরা রয়েছে তারা কি ক্ষতিগ্রস্ত হবে। এবারে আমরা পড়বো আমাদেরকে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে, ঠিক আছে। এই গ্রিন হাউস আজকে না এই গ্রিন হাউস এফেক্ট যার অর্থ হচ্ছে কি কাচের ঘর, ঠিক আছে। আমাদের সূর্য থেকে যে পৃথিবীতে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি আসে সেটা খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে। যখন এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে রশ্মি পৃথিবীতে পৃষ্ঠে পড়ে তারপর ফিরে যাওয়ার সময় বা বিকিরিত হওয়ার সময় কি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি যে অবলোহিত রশ্মি সেটাকে পৃথিবী পৃষ্ঠে বা বায়ুশূন্যে বা বায়ুমণ্ডলে আমাদেরকে ফিরে যেতে পারে না। কারণ কি আমাদের যে পৃথিবী পৃষ্ঠের যে আশেপাশে যে আমাদের বিভিন্ন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা ওজোন গ্যাস বা বিভিন্ন ধরনের যে পদার্থ ধূলিকণা বালুকণা রয়েছে এরা কি এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে এই অবলোহিত রশ্মি আছে সেটাকে কি বায়ুশূন্যে বা যেতে দিতে পারে না, ঠিক আছে। যার ফলে কি আমাদের যে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতাকে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়াটাকে বলা কি গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং যার বাংলা অর্থ হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। এবার আমরা কয়েকটা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়ে নিচ্ছি কি আমাদের যে
বায়ুমণ্ডলে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি, সেটা কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমাদের প্রায় 50%-এর মধ্যে বা 49, অ্যাকচুয়ালি বলতে গেলে 49% আমাদের কার্বন ডাই অক্সাইড রয়েছে। বাকি নাইট্রোজেন অক্সাইড রয়েছে 6%, আর মিথেন রয়েছে 18%, ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে 14%, এবং অন্যান্য বাকি যেগুলো রয়েছে জলীয় বাষ্প হোক বা নাইট্রোজেন ডাই অক্সাইড হোক বা বিভিন্ন ধরনের ধূলিকণা বালুকণা বা যে সমস্তই আছে কিনা বাকিগুলো, সেগুলো কি 13%-এর মতো রয়েছে, ঠিক আছে। আর আমাদের যে বিভিন্ন জৈব গ্যাস মানে বিভিন্ন জৈবিক পদার্থ, বিভিন্ন ধরনের শাকসবজি বা বিভিন্ন নোংরা আবর্জনা থেকে যে সমস্ত আমরা গ্যাসগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে কি জৈব গ্যাস, ঠিক আছে। এই জৈব গ্যাসের প্রধান হচ্ছে CH4 আর হচ্ছে কি CFC মানে মিথেন, আর CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এবার হচ্ছে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন এবং কি কার্বন মনোক্সাইড, যেটাকে আমাদের CO, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে। কেন গ্রিন হাউস গ্যাস নয়? মানে এইসব অণুর পরমাণুর যে কম্পাঙ্ক সেটা কি প্রাণী কি শোষণ করতে পারে না, ঠিক আছে। আমরা বলি এই গ্রিন হাউস গ্যাসগুলো যে আছে কিনা, এসব থাকা ভালো না খারাপ, ঠিক আছে। কোনো কিছু ভালো বা খারাপ হয় না, ঠিক আছে। যে দিনের বেলা যে সূর্য আছে কিনা, দিনের বেলা সূর্যের তাপে কি হবে, পৃথিবী পৃষ্ঠ গরম হবে, তারপরে কি আমাদের যে মরু অঞ্চলের যে বরফগুলো আছে সেগুলো কি গলে যাবে, এবং কি পৃথিবী পৃষ্ঠের যে আমাদের যে জলভূমির যে উচ্চতা আছে, জলতলের উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। নাহলে রাতের বেলায় কি হবে, রাতের বেলা খুবই ঠান্ডা কি হবে, আমাদের কি হবে, খুবই ঠান্ডা হবে। ঠান্ডা হলে কি হবে, আমাদের যে উষ্ণতা আছে সেটা কি মাইনাসে চলে যাবে, ঠিক আছে। এবার আজকে আমরা আসছি মন্ট্রিল প্রোটোকল বা কি মন্ট্রিল চুক্তি কি, ঠিক আছে। আমার যে CFC আছে না, ক্লোরোফ্লোরোকার্বন, এর গরম করার ক্ষমতা কি প্রায় কার্বন ডাই অক্সাইডের 10,000 গুণ, ঠিক আছে। এর যতটা গরম করার ক্ষমতা, এর থেকে এর যে গরম করার ক্ষমতা থাকে 10,000 গুণ বেশি, ঠিক আছে। তাই কি CFC ক্লোরোফ্লোরোকার্বন করতে যৌগগুলো রয়েছে কিনা, এসবের ব্যবহার কমাতে, এসব কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন ফ্রিজ, AC এইসব জাতীয় যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এইসবের ব্যবহার কমাতে আমাদেরকে কানাডার যে একটা শহর আছে, কানাডা মন্ট্রিল নামে একটা শহর রয়েছে, সেই শহরে 1987 সালের 16ই সেপ্টেম্বর, ঠিক আছে, ওই দিনটাতে একটা আন্তর্জাতিক চুক্তি বা প্যাক্ট সাইন হয়। এই প্যাক্টে কি বলা হয়েছিল যে আমাদের CFC জাতীয় যে সমস্ত যৌগগুলো রয়েছে ওগুলোর ব্যবহার কমাতে হবে, ঠিক আছে। এটা পরবর্তীকালে 1989 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় এই মন্ট্রিল প্রোটোকল, ওকে। এই 16 সেপ্টেম্বর প্রথম আমাদের এই মন্ট্রিল প্রোটোকলটা স্বাক্ষর হয় বলে এই 16 সেপ্টেম্বরকে আমরা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে আমরা কি পালিত করি। এরপরে আমরা আসি গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, এগুলোকে কিভাবে আমরা নির্গমনের হ্রাস, ঠিক আছে, কিভাবে কমাবো আমরা, ঠিক আছে। কি করবো আমরা, জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে ওগুলোর ব্যবহার কম করতে হবে। তারপর হচ্ছে গাছপালা বা বনভূমি আমাদের লাগাতে হবে। এরপর আমাদের ক্লোরোফ্লোরোকার্বন এর ব্যবহারকে আমাদের কমাতে হবে, মানে কি ফ্রিজ, AC এসবের ব্যবহার আমাদের কমাতে হবে। এরপরে আছে অপরিচিত শক্তি বা অপুনর্ভব শক্তি যে আছে ওর ব্যবহার কমাতে হবে। অপরিচিত শক্তি মানে কি, এগুলো হচ্ছে সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ু শক্তি, তবে জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, এইসবের ব্যবহারকে আমাদের বাড়াতে হবে, ঠিক আছে। এই এবার আসুন আজকে এই যে জীবাশ্ম আছে কিনা, এই জীবাশ্ম জ্বালানিটা কি, ঠিক আছে, ওই হাই প্রেসার মানে কি উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় লক্ষ লক্ষ বছর ধরে যে ব্যাকটেরিয়াগুলো কি করে জীবদেহকে পাচিত করে এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে করে পেট্রোল, বিভিন্ন ধরনের কয়লা এসবে পরিবর্তিত করে, এটা কি বলা হয় কি জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিগুলো আছে কিনা এদের সংরক্ষণ করা দরকার। এসব সংরক্ষণ করতে গেলে আমাদের কি করতে হবে, এসব সংরক্ষণ করতে হবে আমাদের এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। আর কি করতে হবে, আমাদের যে অপ্রযুক্ত শক্তি বা অপূর্ণাঙ্গ শক্তি আছে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, এসবের ব্যবহার আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। আচ্ছা, তো এবার আমরা করবো কি কোনো জ্বালানির তাপন মূল্য কি। আচ্ছা, যে কোনো সংখ্যা বা ডেফিনেশনে আমরা যখনই কোনো একটা ভর বা আয়তনের কথা উল্লেখ করছি না, তখন আমরা সবসময় কি 1 নিই, ঠিক আছে। 1 যেটাকে আমরা কি বলি, একক বলি কিনা, এবং 1 মানে একক, 10কে আমরা কি দশক বলি, শতক মানে কি 100 বলি কিনা, তখন সবসময় কি একক বা 1 ইউনিট নিই, ঠিক আছে। 1 ইউনিট সবসময় নিই, ঠিক আছে। তো তাপন মূল্যকে একক ভর বা একক আয়তনের কোনো জ্বালানিকে যদি আমরা দহন করি, একক ভর বা একক আয়তনের কোনো জ্বালানিকে আমরা যদি দহন করি বা জ্বালাই, তখন তার মধ্যে থেকে যে তাপ উৎপন্ন হয় বা নির্গত হয় সেটাকে কি বলে, ওই জ্বালানির তাপন মূল্য, ঠিক আছে। এই একক ভর বা একক আয়তনের কোনো জ্বালানিকে যদি আমরা দহন করি বা জ্বালাই, তাহলে কি হবে, ওই সেখান থেকে যে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে ওই জ্বালানির তাপন মূল্য। এই তাপন মূল্যকে
দুটো একক আছে, একটা হচ্ছে এসআই একক, একটা সিজিএস একক, ঠিক আছে। এসআই একক কি জুল পার কেজি, আর সিজিএস একক কি ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। এবার আমরা আছি আদর্শ জ্বালানি বলতে কি বোঝায়, ঠিক আছে। যেসব জ্বালানি আমাদেরকে দূষণ কম ঘটাবে, যেসব জ্বালানি সহজলভ্য, সহজেই পাওয়া যাবে, যেসব জ্বালানি আমরা ব্যবহার করলে নিরাপদে ব্যবহার করতে পারি, যেসব জ্বালানির কি যে তাপন মূল্য আছে, এই তাপন মূল্যটা কি উচ্চমানের হয়, সেটাকে আমরা কি বলি আদর্শ জ্বালানি, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। আচ্ছা স্থিতিশীল উন্নয়ন মানে কি? আচ্ছা স্থিতিশীল উন্নয়ন হচ্ছে এমন একটা ধারণা বা পরিকল্পনা যেটা আমাদের বর্তমানে চাহিদা পূরণ করবে, তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা সেটা পূরণ করবে। যেমন আজকেরও চাহিদা পূরণ করবে আর কালকেরও চাহিদা পূরণ করবে, মানে কি আজকে মানে কি বর্তমানে চাহিদা পূরণ করবে আর হচ্ছে কালকেরও চাহিদা পূরণ করবে। যেমন আমি নিয়ে নিই, যদি আমি নিয়ে নিই হচ্ছে কয়লার ব্যবহার, ঠিক আছে। কয়লা, এই কয়লাটা যদি আমি আজকে ব্যবহার করি তো আগামীকাল পরশু বা কিছুদিন পর হয়তো কয়লা শেষ হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো স্থিতিশীল উন্নয়ন বলে ধরতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কি ধরতে পারবো, এই সৌরশক্তি আজকে ব্যবহার করি তো কাল পরশু বা হাজার হাজার বছর পরে কি আমরা এই সৌরশক্তিকে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, বায়ুমাস শক্তি এসব কি স্থিতিশীল উন্নয়নের মধ্যে পড়ে, ঠিক আছে। এই কয়লার ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার এসব কি স্থিতিশীল উন্নয়নের মধ্যে পড়ে না, ঠিক আছে। এই স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি, আমরা যদি সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা শক্তি এইসব ব্যবহার করি আমাদের কি হবে, তাহলে কি আমাদের একটা সুস্থায়ী সমাজ, আমাদের পরিবেশের মধ্যে একটা সুস্থায়ী সমাজ গড়ে উঠবে, আমাদের একটা সুস্থায়ী অর্থনীতি বা ইকোনমিক দিক দিয়ে আমরা একটা সুস্থায়ী দিকে থাকবো। এরপর কি পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী হচ্ছে ওই স্থিতিশীল উন্নয়ন যে আছে, এই স্থিতিশীল উন্নয়নে যে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, তারপর বায়োগ্যাস শক্তি, বায়োমাস শক্তি এইসবের যে ব্যবহার, এইসব ব্যবহারের সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে সোজা পার্ট, ঠিক আছে। এই সৌরশক্তির ব্যবহার, সৌরশক্তি আমরা কোথায় ব্যবহার করি, ঠিক আছে। বিভিন্ন সোলার সেল আছে না, বা সৌরকোষ আছে বা ফটোভোল্টিক সেল আছে কিনা, এই ফটোভোল্টিক সেল কি হয় সিলিকন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই সিলিকন ব্যবহার করা হয় এই সৌর কোষের সাহায্যে আমরা করি সৌরশক্তিকে কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি, ঠিক আছে। এই সৌরশক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তর করি এবং এই সৌরশক্তি ব্যবহার করা হয় আমরা রান্নার কাজে করি, রেডিও শুনতে, পাম্প, বাতি, টেলিভিশন শুনতে, বিভিন্ন ধরনের আমাদের যে হিটার চালাতে আমরা কি সৌরশক্তি ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর আছে বায়ু শক্তি। বায়ু শক্তি কথা বলবো ইলেকট্রিসিটি, রান্নার কাজে, জলসেচের কাজে, টিভি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্পজাত দ্রব্যে বায়ু শক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এরপর আছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি জোয়ার যেমন হচ্ছে বিভিন্ন নদী বা উপকূলবর্তী এলাকায় যখন জোয়ার হয় কিনা, জোয়ারের সময় কি জল প্রবেশ করে এবং ভাটার সময় কি জলটা আবার বেরিয়ে যায়। এই যে জলটা এলো আর বেরিয়ে গেল, এই সময় জলের যে প্রবল বেগে আসে কিনা, এই বেগটার উপর নির্ভর করে আমাকে টারবাইন ঘুরাই, এই টারবাইন ঘুরিয়ে কি আমাকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি, ঠিক আছে। এরপরে আসছে ভূতাপীয় শক্তি। ভূতাপীয় কি আমাদের আর্থের ইন্টেরিয়র বা ভূপৃষ্ঠে আমাদের তাপমাত্রা কত 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর্থের ভেতরে কি আছে ম্যাগমা, এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে সেটাকে কি বলি আমরা লাভা। এই ম্যাগমা বা লাভা যখন বাইরে বেরিয়ে আসে এর উষ্ণতা খুবই হাই হয়, হওয়ার ফলে কি এটাকে এখান থেকে আমরা কি তাপ শক্তি উৎপন্ন করি, এটাকে আমরা বলি ভূতাপীয় শক্তি, ঠিক আছে। এরপর আজকে বায়োমাস শক্তি বা জীবভর শক্তি। বিভিন্ন মৃত জীবদেহ, মৃত পাতা, গাছপালা, তারপর কি মলমূত্র এইসব থেকে আমরা কি করি জ্বালিয়ে কি আমরা তাপ শক্তি উৎপন্ন করি এবং তাপ শক্তি উৎপন্ন করার ফলে এটাকে আমরা করি বাষ্পে পরিণত করি, বাষ্পীভবন করি আমরা, এই বাষ্পে টারবাইন ঘুরাই, টারবাইন ঘুরে কি আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে বায়োগ্যাস শক্তি। বায়োগ্যাস শক্তি কি বিভিন্ন শিল্পজাত দ্রব্য, কৃষিকাজজাত দ্রব্য, তারপর হচ্ছে বিভিন্ন ফলমূলের যে বিভিন্ন খোসাগুলো রয়েছে ওইসব খোসাগুলো কি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে এটাকে মিথেন গ্যাস উৎপন্ন করে, যেটার সংকেত কি CH4, ঠিক আছে। এটাকে আমরা বলি কি বায়োগ্যাস শক্তি। এই বায়োগ্যাস শক্তি থেকে 80% কি থাকে মিথেন থাকে এবং কি 20% কি থাকে কার্বন ডাইঅক্সাইড বা CO2 থাকে, ঠিক আছে। তো এরপরে আমরা আসছি কি বায়োফুয়েলের ব্যবহার, ঠিক আছে। বায়োফুয়েল, ঠিক আছে। বায়ো মানে কি বায়োলজিক্যালি মানে কি জীবদেহ, ফুয়েল মানে কি জ্বালানি, আমরা সবাই জানি। এই জীবদেহ থেকে যে কার্বন গঠিত যৌগ রয়েছে, এই কার্বন গঠিত যৌগকে যে ভৌত ও রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত করে যে জ্বালানি হলো এটা হচ্ছে বায়োফুয়েল, ঠিক আছে। এবার আছে পেট্রোপ্ল্যান্ট। পেট্রোপ্ল্যান্ট কি আমাদের উদ্ভিদের আছে, উদ্ভিদের যে নিশ্চিত রস আছে, এই নিশ্চিত রস থেকে প্রাপ্ত তরল হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের পেট্রোলিয়াম জাতীয় যে জ্বালানি যে বিকল্প হলো সেটা হচ্ছে পেট্রোপ্ল্যান্ট, ঠিক আছে। উদ্ভিদের যে নিশ্চিত রস আছে সেই প্রাপ্ত তরল হাইড্রোকার্বনের পেট্রোলিয়াম জাতীয় যে জ্বালানি হলো
এটা হচ্ছে কি পেট্রোপ্ল্যান, ঠিক আছে। এরপর আপনার হচ্ছে গ্যাসোল। গ্যাসোল মানে কি, পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে যে আমরা ম্যাক্সিমাম বা সর্বাধিক আমাদের 10% ইথানল মেশাই, এটা কি গ্যাসোল উৎপন্ন করা হয়, ঠিক আছে। গ্যাসোল কিভাবে উৎপন্ন হয়, পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে আমরা সর্বাধিক 10% ইথানল মিশিয়ে দিই, তারপরে কি আমরা গ্যাসোল উৎপন্ন করি, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে যে কয়লা খনি আছে কিনা, এই কয়লা খনিতে আমরা কি CH4 বা মিথেন পাবো। এবার আমরা পড়বো হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারের সব লাস্ট পার্ট, ঠিক আছে। এবার পড়বো হচ্ছে মিথেন হাইড্রেট সম্পর্কে। মিথেন হাইড্রেট কি, এর সংকেত হচ্ছে আমাদের 4CH4.23H2O, ঠিক আছে। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 4CH4,23H2O এভাবে লিখতে পারি, ঠিক আছে। এই মিথেন হাইড্রেট থেকে এই বরফের মধ্যে দেখতে একটা ক্যালাসাকার পদার্থ, ঠিক আছে। এই নামের মধ্যে লাগা আছে মিথেন হাইড্রেট, মানে কি পাওয়া যাবে, এখান থেকে মিথেন পাওয়া যাবে। তো এখানে মিথেন কতটা পাওয়া যায়, 13.4% মিথেন পাওয়া যায়। এই মিথেন হাইড্রেটকে আমরা কি বলি, ফায়ার অফ আইস বা বরফের আগুন বলি, ঠিক আছে। এটা কি 1100 মিটার নিচে সমুদ্রের যে পাদদেশ বা তলদেশে কি আমাদের এই মিথেন হাইড্রেট পাওয়া যায়, ঠিক আছে। এই মিথেন হাইড্রেট যে আছে এটাকে আমরা কিভাবে সংগ্রহ করব, ঠিক আছে। তো এটা আমরা কি, আমাদের CO2 গ্যাস আছে কিনা, এই CO2 গ্যাসকে পাইপের মধ্যে দিয়ে চালনা করবো, এবং পাইপের মধ্যে দিয়ে চালনা করলে কি হবে, এই CO2 গ্যাস মিথেন হাইড্রেটের সাথে প্রতিস্থাপিত করে। কেন প্রতিস্থাপিত করবে, দেখ এই CO2 আছে, এর বন্ধন হচ্ছে কি CO2 যোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে। এর স্ট্রাকচার এটা, আর এই CH4 এর স্ট্রাকচারে মিথেন হাইড্রেট কি পাওয়া যাবে, মিথেন পাওয়া যাবে। তাহলে এই কি বললাম, কার্বনের 4টা হাত বা যোজ্যতা 4, এর মধ্যে এক বন্ধন রয়েছে, এর মধ্যে দ্বিবন্ধন রয়েছে। তাহলে কে বেশি শক্তিশালী, এক বন্ধন না দ্বিবন্ধন, অবশ্যই দ্বিবন্ধন, ঠিক আছে। এই CO2 টা কি করবে, বা এই CO2H2, এই CH4 আর H2O বন্ধন থেকে বেশি শক্তিশালী, যার ফলে কি করবে, এই CO2 টা মিথেন হাইড্রেটের মিথেনকে প্রতিস্থাপিত করবে। এভাবে আমরা কি করি, CO2 মিথেন হাইড্রেট থেকে আমরা কি মিথেন সংগ্রহ করি, ঠিক আছে। এটাই ছিল আমাদের আজকের পার্ট 2, ঠিক আছে। তো আশা রাখি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো।